মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নেতাদের দরকার নেই, যারা গেছে যাক, আমার কর্মীরাই তোমার ভরসা। এক ঝাঁক তরুণ তুর্কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তে ভরসার সৈনিক। সেই তরুণ তুর্কি আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং অবশ্যই তরুণ তুর্কিদের মধ্যে তৃণমূল নেতা কর্মী বলেই নিজেকে পরিচয় দেয় অরিন্দম কাঞ্জিলাল আমার সঙ্গে রয়েছেন। অরিন্দম দা, বেঙ্গল ভয়েসে স্বাগত। অরিন্দম দা, তোমরাই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন ভরসা। তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, মদন মিত্র, শতাব্দী রায়, কাকলি ঘোষ দস্তিদার, কারা কারা ছিলেন স্টলওয়ার্ডরা, তো তারা চলে গেছেন, তোমরা রয়েছো। পারবে তোমরা সেই জায়গাটা তৈরি করতে? দেখো, আমি ভারতবর্ষের শিক্ষিত জেনারেশনের ভেতরে পড়ি। আমার সাথে যারা যারা যাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা আমার আশপাশে, তারাও ভারতবর্ষের শিক্ষিত জেনারেশনের ভেতরে পড়েন। সুতরাং যে সমস্ত ব্যক্তিত্বদের কথা বললেন যারা ভালো তৃণমূলে কনভার্সন করেছেন, নিশ্চয়ই 21শে জুলাই দেখে নিয়েছেন মানুষ তাদের কি অবস্থা করেছে। মানে যারা বিক্ষুব্ধ শিবিরে নাম লিখিয়ে আজকে যারা মনে করেছিলেন যে আমি বিশাল বড় একটা প্রগতিশীলতার বার্তা দেবো, সেখানে ইয়াং জেনারেশন দেখিয়ে দিয়েছে মানুষ এখন অবধি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। কাউকে লাগবে না, আমি এখনো আপনাদের থ্রুতে বলছি, যাদের যাদের এখনো চলে যেতে বলুন, এক্ষুনি বেরিয়ে যেতে বলুন। আমরা ইয়াং জেনারেশন, আমরা শিক্ষিত জেনারেশন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি। যতদিন না এই আপদ বিদায় হচ্ছে, যারা যাওয়ার এখনই চলে যান, কোনো অসুবিধা নেই। আমরা শিক্ষিত জেনারেশন, আমরা দাঁড় করিয়ে দেবো। বিজেপির তরফ থেকে শুভেন্দু অধিকারী আরও অনেকে বলছেন যে ওরা কি বিরোধিতা করবে, নিজেরাই তো এপক্ষ ওপক্ষ, এই শিবির ওই শিবিরে ভাগাভাগি হয়ে গেছে, নিজেদের মধ্যেই বিরোধী তৈরি হয়ে গেছে, তো ওরা কি রাজ্যের বিরোধী দলের বিরোধিতা করবে? সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস একটাই। এই যে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই গোটা এন্টায়ার বাড়িটা, এইটাই একমাত্র তৃণমূল। তৃণমূল হ্যাজ নো এক্সিস্টেন্স এক্সেপ্ট দিস পার্টিকুলার প্লেস। দেয়ারফোর কে কি বলছেন না বলছেন তার কোনো লাইবিলিটি আমি নিচ্ছি না। দেখুন, অনেকে বলার জন্য অনেক কিছু বলতে পারেন, বলার জন্য কোনো কিছু বলা বা বক্তব্য রাখার জন্য কোনো কিছু বলা বা বক্তব্য রাখা, এটা অত্যন্ত সহজ একটা কাজ। রাস্তায় নেমে রাজনীতিটা আমরা করি, রাস্তায় আমরা আলটিমেটলি তো রাস্তার মানুষ, রাস্তায় নেমে আমরা ফাইট করে যাচ্ছি। যতদিন না এই বেনজল আরও বেরোচ্ছে, আর কে এ শিবিরে গেছে কে ও শিবিরে গেছে, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তৃণমূল কংগ্রেস একটা, তৃণমূল মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে হচ্ছে তৃণমূল। এর বাইরে কোনো কে কি বলছে না বলছে আমার বিন্দুমাত্র কোনো আগ্রহ নেই, বলতে দিন না। অনেকে অনেক কিছু বলবেন। আজকে বিক্ষুব্ধ সময়, এই সময় এসে দাঁড়িয়ে যারা যে শিক্ষিত জেনারেশন মমতা ব্যানার্জির হাতটা শক্ত করার জন্য দাঁড়াচ্ছেন, তারাই আসল তৃণমূল। আর আমি দেখবেন কোনো জায়গায় নিজেকে নেতা বলে পরিচয় কোনোদিন দিইনি। আমি সবসময় বলি যে আমি সাধারণ একজন কর্মী এবং সামান্য একজন সমর্থক। সুতরাং এই মেন্টালিটিটা এখন থেকে ধরে রাখতে হবে। হ্যাঁ, তবে একটা জিনিস, অতীতে আমাদেরও কিছু ভুলভ্রান্তি ছিল অবশ্যই। জীবনে কোনো কিছুই একদম স্ট্যাগনেন্ট তো হয় না, ইট গোজ অ্যান্ড ইট কিপস গোয়িং। তো দেয়ারফর ইয়েস, উই হ্যাড সার্টেন অ্যামাউন্ট অফ ফলস ইন দি আর্লিয়ার ডেজ, বাট আমরা চেষ্টা করছি সেখান থেকে দাঁড়িয়ে দলটাকে সম্পূর্ণ রিফাইন করে একটা নতুনভাবে, একটা নতুন সংগঠিত এবং সুসংগঠিত পদ্ধতিকে তৃণমূল কংগ্রেসকে দাঁড় করানো। এবং আমার দৃঢ় বিশ্বাস ইয়াং জেনারেশন যেখানে আমাদের পাশে আছেন, আমরা সেটা পারবো। রচনা বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, জুন মালিয়া, তারা যাদেরকে হাতে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এনে ওই পদটা দিয়েছিলেন অভিনেত্রী থেকে, তারা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক না ভুল, তার নীতি, তার পলিসি, তৃণমূলের কি পলিসি ভুল হয়েছে ঠিক হয়েছে এটা বিচার করছে। এটা কি কখনো ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভেবেছিলেন? তাহলে কি এটা ভুলই ছিল? আজকে যারা এই বড় বড় কথাবার্তাগুলো বলছেন, আমি আপনাদের থ্রুতে দাঁড়িয়ে তাদেরকে আবার একটা চ্যালেঞ্জ ছুড়লাম। আমি তো চ্যালেঞ্জ ছুড়ি ক্রমাগতভাবে, আমি চ্যালেঞ্জ ছুড়তে থাকি। যারা যারা আজকে এই বড় বড় কথাগুলো বলছেন, আজকে মমতা ব্যানার্জি ছিলেন বলে তো আপনারা এই পোস্ট বলুন, যে কোনো অফিসিয়াল জোন বলুন, যেটা বলুন সেটা পেয়েছেন তো শুধুমাত্র মমতা ব্যানার্জি ছিলেন বলে। বেটার ডু ওয়ান থিং অ্যাট দি আর্লিয়েস্ট লেভেল। ফার্স্ট রিজাইন ফ্রম ইউর পোস্ট, তারপরে একটা বাই ইলেকশন কন্ডাক্ট হবে অ্যাজ ইউজুয়াল। কারণ নিশ্চয়ই জানেন কনস্টিটিউশনালি যদি কোনো জায়গা এমটি থাকে তাহলে সেখানে বাই ইলেকশনের মাধ্যমে দাঁড়াতে হয়। ওনাদেরকে বলুন রেজিগনেশন করতে, ঠিক আছে? রেজিগনেশনের পর বাই ইলেকশনে এখন তো ওনারা একটা নতুন কি পলিটিক্যাল পার্টি ফর্ম করে, মানে বিজেপির বি টিম হয়ে দাঁড়িয়েছেন। ওনাদের বলুন ইলেকশনটা কন্টেস্ট করতে। সেই ইলেকশন কন্টেস্টে আমি দেখব সাধারণ মানুষের কটা ভোট এই সমস্ত যাদের নামগুলো করলেন তারা পান। আর জানেন তো, যদি সময় ঠিক থাকে জুলাই মাসেও জুন আসে। সবাইও যাচ্ছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে যাচ্ছে। তো সত্যি কি, আপনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খুব ক্লোজ, তো কি বুঝছেন, সত্যি কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে? তাহলে আজকে আমি আপনাকে ঘুরিয়ে, আপনি তো একজন সাংবাদিক, আপনি যখন একটা কোয়েশ্চেন করলেন আপনাকে আমি প্রশ্নের উত্তরটা প্রশ্ন দিয়ে ঘুরিয়ে দিচ্ছি। তাহলে যখন 2021 সালে তৃণমূল কংগ্রেস জিতেছিল তার দায় ছিল অভিষেক ব্যানার্জি, যখন 2024-এ জিতেছি তার দায় ছিল অভিষেক ব্যানার্জির। তাহলে আজকে হেরে যাওয়ার পরে কেন লাইবিলিটিটা শুধুমাত্র অভিষেক ব্যানার্জির থাকবে কেন? এখানে দেখুন, আমাদেরও কিছু ত্রুটি বিচ্যুতি সব মানুষের জীবনে থাকে। মানুষের জীবনে একটা কেউ সঠিক নয়।
সেখান থেকে দাঁড়িয়ে যাদের আজকে মনে হচ্ছে অভিষেক ব্যানার্জির জন্য আজকে এই লাইবিলিটি, তাহলে যখন 2021-এ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, সেই সময় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন লাইবেল করা হলো না? এটাও তো প্রশ্ন। সুতরাং আজকে যে যা বলছেন লেট দেম স্পিক, এগুলো কিছু যায় আসে না। আর দেখুন, এই কথাবার্তাগুলো বলাটা অত্যন্ত সোজা কাজ, মানে কোনো কিছু বলতে তো ট্যাক্স লাগে না, বলে দেওয়া একটা কোনো যে কোনো বিষয় একটা কোনো স্টেটমেন্ট পাস করে দেওয়া, ইট ইজ ভেরি মাচ ইজি ফর এনিবডি টু ডিল উইথ। সো লেট দেম ডু হোয়াট এভার দে আর ডুইং, আই এম নট কনসার্ন অ্যাট অল। মানুষ কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন, এবং এই 3 মাসে যা পরিস্থিতি হয়েছে পশ্চিমবঙ্গের, এবং আপনারা গোটা ভারতবর্ষের যদি এই মুহূর্তে অবস্থাটা দেখেন, তাহলে সেখান থেকে দাঁড়িয়ে ইয়াং জেনারেশন, যাদেরকে আমরা জেনজি বলি, তারা প্রত্যেকে খেপে উঠেছেন। খেপে উঠে এমন অবস্থা হলো, ধর্মেন্দ্র প্রধানকে কিন্তু রেজিগনেশন করতে হয়েছে, আপনি মানুন বা না মানুন, হি ওয়াজ বিন ফোর্সড টু রিজাইন ফ্রম হিজ পোস্ট। তো সেখান থেকে এটাই তো অনেক বড় জয়। যারা যা খুশি বলছে বলতে দিন, আমরা লড়াইয়ের ময়দানে আছি, আমরা লড়াকু মানুষ, আমরা লড়াইটা ছাড়বো না। আর ঘর বাপসি কি হচ্ছে? 3 সাংসদ কি যোগাযোগ করছে? যারা বিদ্রোহী তারা কি সত্যি কালীঘাটে ফিরতে চাইছে, বিশেষ করে সাংসদ? দেখুন, পরিষ্কার কথা, একটা রাজনৈতিক প্যারামিটারে বা একটা রাজনৈতিক সিস্টেমের ভেতরে অনেক সময় অনেক আপ আসবে, অনেক সময় অনেক ডাউন আসবে, সেটা স্বাভাবিক। কিন্তু যারা বিরোধিতা করে তৃণমূল কংগ্রেস ছেড়ে গিয়ে ভালো তৃণমূল সাজার চেষ্টা করেছিলেন, তারা যদি দলে ফিরে আসেন, আমি দায়িত্ব নিয়ে বিং অ্যান্ড স্পোক্স পার্সন আপনাকে বলে রাখছি, অনেক কর্মী কিন্তু হতাশ হবেন, অনেক কর্মী কিন্তু দল ছেড়ে চলেও যাবেন। কেননা দেখুন, আমরা কিন্তু সুখের সময় আসিনি। আমরা যখন দলের একদম সুগঠিত সুসংগঠিত সময়, একটা দুর্দান্ত ইতিহাস চলছে, সেই সময় কিন্তু আমরা মানুষ নই। যখন দলটা এক্সিস্টেন্স বিলুপ্তির পথে চলে গেছে, সবাই ভেবে নিয়েছিল, আমরা সেই সময় থেকে কিন্তু উঠে দাঁড়িয়ে এই দলটাকে নতুন করে ঘুরে দাঁড় করিয়েছি। কিছুটা হলো, হ্যাঁ আমি পেরেছি, শুধু আমি একা বলে নয়, মানুষ চেয়েছেন বলে হয়েছে। সুতরাং যারা ফিরতে চাইছেন, তারা যদি ব্যাক করে আসেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অনেক কর্মী সমর্থক গ্রাসরুট লেভেলে তারা কিন্তু বসেই যাবেন, তারা কিন্তু। তুমি তো একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সুরেই যেন কথা বলছো, কল্যাণ দাও কদিন আগে তাই। হ্যাঁ অবশ্যই, যেটা সত্যি সেটা মুখের উপরে বলার ক্ষমতা রাখি, তাতে আমাকে যদি কেউ অপছন্দ করে আমার কিচ্ছু যায় আসে না। বাস্তবটা পাল্টে যাবে না, রিয়েলিটি ক্যান নট বি চেঞ্জড অন দ্য বেসিস অফ ইমাজিনেশন অর ফ্রিকশন। যেটা বাস্তব সেটা বাস্তব। আজকে যদি এই কালীঘাট তৃণমূলে, যেখানে কেউ নেই, বড় বড় সব স্টার, মানে এখন তো সবাই বড় বড় স্টার হয়ে গেছে, সবাই আনপ্রফেশনাল বড় বড় স্টার হয়ে গেছে, তারা যখন চলে গেছে, আমরা কিন্তু দলটার হাল সেই সময় ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছি। সম্পূর্ণভাবে সাকসেসফুল এটা বলা একদম নয়, চেষ্টা করছি। এই সময় যদি এই বিক্ষুব্ধপন্থীরা দলে ফেরত আসেন, কল্যাণদা যেটা বলেছেন, আমি কল্যাণদার সাথে সেম সুর মিলিয়ে বলছি, অনেক কর্মী সমর্থক কিন্তু দল ছেড়ে বেরিয়ে যাবেন, তার ভেতরে আমিও আছি। আর শুভেন্দু অধিকারী বলছেন টুলু মণ্ডলের বাড়িতে এই যে কোটি কোটি টাকা পাওয়া গেছে, এটা কি 14 তলা জানতো না, সব ওনার মদতেই হয়েছে। আচ্ছা, তাহলে যখন 14 তলা জানতো, ওনার মদতেই যখন হয়েছে, নির্বাচনের মোটামুটি ধরুন 3 মাস, আর নির্বাচনের আগে ধরুন প্রায় 9 মাসের কাছাকাছি, তাহলে 9 আর 3 ধরুন আমি 12 মাস, মানে আমি 1 বছর বলছি। 1 বছর ধরে তো সিস্টেমটা ওনারা চালাচ্ছিলেন। পুলিশ প্রশাসনকে ফোন করে ধমকানো, আইসিদের ফোন করে ধমকানো, বিভিন্ন থানার ওসিদের অফিসার ইনচার্জদের ফোন করে ইনস্ট্রাকশন দেওয়া যে এটা করবেন সেটা করবেন, হ্যানা করবেন তারা করবেন। এতদিন রিকভারি করতে পারলেন না কেন? আজকে কার বাড়ি থেকে কি পাওয়া গেছে, যদি অবশ্যই তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ থেকে থাকে, আমি অবশ্যই কেন শব্দটা বললাম, যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ সেই ব্যক্তিত্ব ইনোসেন্ট বলে আইনের চোখে ধরা হবে। আমি শুধুমাত্র এই ওপিনিয়নের উপরে বেসিস করে ওপিনিয়ন দেবো না জাস্ট বিকজ প্রেস অ্যান্ড কমন পিপল বিলিভস হিম টু বি গিল্টি। না, আদালত আছে, আদালতে প্রমাণ করতে দিন। কিন্তু যদি সেই ঘটে, সেই যদি ঘটনা হয়, তাহলে এতদিনে আলটিমেটলি খুঁজে পেলেন না, মানে আউট অফ নো ওয়্যার হঠাৎ করে একজন মানুষের বাড়িতে এত কিছু জিনিসপত্র চলে এলো, তাহলে নিশ্চয়ই সেই জিনিসপত্রগুলো আসার ক্ষেত্রে যখন এদিক থেকে ওদিকে আসছিল, নিশ্চয়ই কাস্টমসের কাছেও ইনফরমেশন ছিল। কাস্টম ডিপার্টমেন্টস বিলংস টু হুম? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টের আলটিমেট একটা এজেন্সি। তাহলে সেই কাস্টম ডিপার্টমেন্ট যখন কিছু করতে পারলেন না, আজকে আউট অফ নোয়ার হঠাৎ করে সে মনে হলো টুলু মণ্ডলের বাড়ি থেকে এত টাকা পাওয়া গেছে, আর সেটা নাকি মমতা ব্যানার্জি জানতেন, এটা সম্পূর্ণভাবে একটা কুৎসামূলক মন্তব্য। করতে হয় তাই করছেন, এই কুৎসাকে কোনোভাবেই আমি গুরুত্ব দিচ্ছি না, এবং অফিসিয়ালি আমি জানাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাথে এর দূর দূরান্ত কোনো সম্পর্ক নেই। আমার একদম শেষ দুটো প্রশ্ন করব একজন আইনজীবী হিসেবে, এই যে প্রতীকের বিষয়টা একটু আমাদের রাজ্যবাসীকে বুঝিয়ে দিন, মানে অনেকে কনফিউজড। সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের ঘাসফুল প্রতীক চলে যাচ্ছে? আইনে এখনো পুরো বিষয়টা ঠিক কি জায়গায় দাঁড়িয়েছে, একটু সাধারণের বোঝা। দেখুন, আমি এটা খুব বেশি এই মুহূর্তে ডিসক্লোজ করতে পারবো না, কারণ ম্যাটারটা এই মুহূর্তে সাবজুডিস একটা কন্ডিশনে দাঁড়িয়ে। তবে আমি এইটুকুনি বিং অ্যান অ্যাডভোকেট, আমি আপনাকে অ্যাসিওর করছি
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে জোড়াফুল লোগো সেটা আমাদের কাছেই থাকবে, এবং আইনগত কি টেকনিক্যালিটি আছে সেটা তো ভেতরে আমরা জানি। মানে কিভাবে পেটেন্ট করানো, কার কপিরাইট কার কাছে আছে, কার রেজিস্ট্রেশন হোল্ডার, কে আলটিমেট ডিরেক্ট বেনিফিশিয়ারি, কে ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি, এগুলো তো আইনগত টেকনিক্যালিটিস। তো শিবির তো দাবি করছে যে একদম ওরা পেয়েই গেছে এরকম একটা জায়গা। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, বলছে বলতে দিন না। ওনারা যত এই কথাবার্তাগুলো বলবেন সাধারণ মানুষের থেকে আরো বেশি করে তারা দূরত্বে পৌঁছে যাবেন। এই সামান্য সেন্সটা তাদের মাথায় ঢুকছে না এখনো। তারা মনে করছেন চিৎকার করে বললে হয় না, আপনি যে স্টেটমেন্টটা পাবলিশ করছেন না সেই স্টেটমেন্টটা আপনাকে ফ্যাক্ট দিয়ে এবং এভিডেন্স দিয়ে প্রমাণ করতে হবে। এবং আইনজীবী হিসাবে আমি আপনাকে বলছি, লিগাল টেকনিক্যালিটিটা তো আমি জানি, কিভাবে কার রেজিস্ট্রেশন করানো, কে পেটেন্ট রাইট হোল্ডার, এগুলো আমরা জানি। যত খুশি দাবি করুন, যত খুশি এই ধরনের ফিকশনারি, আসলে আমার মনে হয় উনি একটু ইমাজিনেশনে আছেন এই মুহূর্তে। উনি যত ইমাজিনেশনে থাকবেন তত আমাদের জন্য প্রিভিলেজ। ওনাকে থাকতে দিন, লেট হিম স্পিক। কাকলি ঘোষ দস্তিদার বলছেন এনসিপিআই থেকে 3 জন যাবে না, আর বেশ কয়েকজন ওদিক থেকে যোগাযোগ করছে বিজেপির সঙ্গে আসার জন্য। হ্যাঁ, ওনারা তো একটা কাজই করতে পারেন। ওয়াই ডোন্ট দে ডু ওয়ান থিং, পুরো রেজিগনেশন করে দিয়ে বিজেপি তো অফিসিয়ালি জয়েন করলেই তো হয়ে যায়। একটা অফিসিয়াল পার্টনারশিপ নিয়ে, একটা অফিসিয়াল মেম্বারশিপ করে নিতে বলুন, অনলাইন ফয়লাইনের মাধ্যমে বোধহয় করা যায়, তাহলে এত হেডেক থাকে না। দেখুন, যে যেখানে খুশি যেতে পারেন, গণতান্ত্রিক দেশ, যার যেখানে খুশি যাওয়ার অধিকার আছে, এটা নিয়ে আমি কোনো অবজেকশন করছি না। কিন্তু নীতিগত, আদর্শগত, মতাদর্শগত যদি ডিফারেন্সেস অফ ওপিনিয়ন নিজেরা নিজেদের ভেতর করে ফেলেন, তাহলে সেখানে কিন্তু সাধারণ মানুষের যে জনসমর্থন, তারা কিন্তু ভোটটা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। আর এটা মানুন না মানুন, ভারতবর্ষের গোটা পৃথিবীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন একজন আদর্শ। এই বন্দ্যোপাধ্যায় বোধহয় বলেছেন যে না, তাকে দেখেও ভোট দেওয়া হয়েছে, তিনি আচ্ছা আচ্ছা আচ্ছা, না কি যেন কি বলেছিল, কোথায় থাকতে গেলে যেন যোগ্যতা লাগে। আচ্ছা হ্যাঁ, আরবানা। আমি সেখানে না খুব বিখ্যাত লাইন লিখেছিলাম, জানেন তো? আমি জানি না আপনারা লাইনটা শুনেছেন কিনা। ঠিকানা তার আরবানা, যোগ্যতাতে পারবা না, বুকনি এমন মারবা না, বিগ বিকেও ছাড়বা না। এটা আমার লেখা ছিল, এই ডায়লগটা আমি দিয়েছিলাম। তো সেখানে দাঁড়িয়ে ওনাকে দেখে যদি ভোট দিয়েছে, আমি তো আবার চ্যালেঞ্জ করছি, লেটস রিজাইন ফ্রম ইউর পোস্ট। আপনি পোস্টটা থেকে পুরো রিজাইন করে দিন, রিজাইন করে দিয়ে একটা বাই ইলেকশনে নিজে কন্টেস্ট করুন আপনার নিজস্ব দলের প্রতীক নিয়ে। বিজেপির হয়ে লড়তে হলে লড়ুন, এনসিপিআই লড়তে হলে লড়ুন, XYZ হ্যানা ত্যানা, ছিন্নমূল বিচ্ছিন্নমূল, যেখানে খুশি লড়ুন। আমি দেখবো আপনি জেতেন না। আমার শেষ প্রশ্ন, ঋতু শিবিরের ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ অত্যন্তভাবে অন্ধকার, কারণ 21শে জুলাই কিন্তু অলরেডি একটা প্রথম বার্তা চলে গেছে ঋতব্রত বাবুদের শিবিরের প্রতি, যে সাধারণ মানুষের জনসমর্থন তাদের সাথে নেই, সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করছেন না, এবং পছন্দ যে করছেন এটা তো আমি বলছি না, সাধারণ মানুষ দেখিয়ে দিয়েছেন। ভবিষ্যৎ অন্ধকার, মিলিয়ে নেবেন, মার্ক মাই ওয়ার্ড। 3 বারের বিধায়করা রয়েছে সেখানে, থাক না, কি আছে? তারা 2-3 বারের বিধায়ক কার জন্য? 2-3 বারের বিধায়ক তারা কাদের জন্য? মমতা ব্যানার্জির জন্য, অভিষেক ব্যানার্জির জন্য। আজকে না থাকলে, তৃণমূল কংগ্রেসের লোগোটা পেছনে না থাকলে ইলেকশনটা কন্টেস্ট করে জিততে পারতেন নাকি? জিতেছেন জাস্ট বিকজ মমতা ব্যানার্জি ছিলেন বলে। এবার দেখবেন পরে ইলেকশন তো হবে, 2029-এ লোকসভা ইলেকশন আছে, আপনিও জানেন। 2029-এ লোকসভা ইলেকশনে আমি দেখবো তো এদের কি পরিণতি হবে। আপনি মিলিয়ে নেবেন আমার কথা, সেদিনও আপনি আসবেন, আপনাকে সেম বাইট দেবো এবং আমি আপনাকে মিলিয়ে দেবো মানুষ কিভাবে এদেরকে ছুঁড়ে ফেলে দেবে। থ্যাংক ইউ সো মাচ। दादा कुछ बोलना है? 3 सांसद जो आने वाले हैं, দাদা সাংসদরা নাকি ফিরতে आने वाले हैं। ইয়াংরাই তো ভবিষ্যৎ। ইয়াংরাই রয়েছেন, এক ঝাঁক তরুণ তুর্কি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। অরিন্দম কাঞ্জিলালের সঙ্গে আমরা কথা বলে সেটাই জানলাম, এবং বেশ কয়েকটা চ্যালেঞ্জও ছুড়ে দিলেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনেই দাঁড়িয়ে রয়েছি আমরা, একদম এই বাড়ির সামনে দাঁড়িয়েই চ্যালেঞ্জ ছুড়লেন একদম তরুণ তুর্কি কর্মী নেতা অ্যাডভোকেট অরিন্দম কাঞ্জিলাল। দেখা যাক এর পরের ইলেকশনগুলোতে এই তরুণ তুর্কিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা ভরসার হয়ে উঠতে পারেন, তারাই সৈনিক কিনা। আপনারা কিভাবে দেখছেন? যে কথাগুলো বললেন অরিন্দম কাঞ্জিলাল, সেটা কি সত্যি আপনারা একমত, নাকি আপনারা মানছেন না? কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন বেঙ্গল ভয়েস।